ধারাবাহিকের শুরুতে দেখা যায় বানি মৌলিকে বলছে অনেক দিন ধরে না তোমার এই সব অনেক অপমান আমি সহ্য করেছি। তো অপমান সহ্য করেও আমি তোমাকে কোনো দিনও অসম্মান করিনি। কিন্তু আর নয়, আজ থেকে তুমি একটা কথা খুব ভালো করে মনে রাখবে। বলেই বানি একটা চেয়ারে পা তুলে বসে বলছে যে আমি বানি রায় চ্যাটার্জি, এই বাড়ির আসল মেয়ে, আর তুমি নকল মেয়ে, জবরদখলকারী। মৌলি তখন এবার খুব ভয় পাচ্ছে, মনে মনে বলছে সব সব কিছু ওরা জেনে গেছে, না না এটা কিছুতেই হতে দেওয়া যায় না, এত সহজে আমি কিছুতেই আমার গেম ওভার হতে দেব না। মৌলি তখন এবার চিৎকার করে সকলকে বলছে এরা সবাই মিলে মিথ্যে কথা বলছে। নয়নতারাও তো মৌলির তালে তালে তাল মেলায় বলছে যে এই হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি এরা সকলে খুব মিথ্যা কথা বলছে। এই বানি ডাকাত রানী, তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরো, তো তুমি অনেক মিথ্যা কথা বলেছো আর নয়। বানি তখনই উঠে দাঁড়িয়ে নয়নতারাকে বলছে কি ভয় পাচ্ছেন? কি মনে হচ্ছে হঠাৎ করে সমস্ত সত্যিটা সামনে চলে এলে অনেক বড় বিপদে পড়ে যাবেন, তাই না আপনারা? নয়নতারা তো এবার কথাটা শুনে খুব রেগে যায়, বাণীকে বলছে তুমি কি বলতে চাইছো, এই বলেই যখনই বাণীকে চড় মারতে যাবে তখনই তো অনিরুদ্ধ এসে হাতটা ধরে নেয়। অনিরুদ্ধ নয়নতারাকে বলছে অনেক হয়েছে ঠাম্মি, তোমার আজকে সমস্ত খেলা শেষ। ঈশানী এবার এসে অনিরুদ্ধকে বলছে অনিরুদ্ধ তোমরা এবার অনেক খেলা দেখিয়েছো, তোমাদের না নতুন এই পাতা ফাঁদে আমরা কিছুতেই পা দেবো না। পিনাকি তো ঈশানীকে সাইডে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করছে। ঈশানী তখন বলছে যে তুমি আমাকে ছাড়ো, এরা কি কি করেনি, আমার মায়া মমতা সমস্ত কিছু নিয়ে খেলা করেছে, দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে। আমার একমাত্র মেয়ে মৌলি শুধুমাত্র একবার বিয়ে ভাঙেনি, দুবার বিয়ে ভেঙেছে। আমার মেয়েটাকেও জেল হাজতে পুড়েছে, সেটাও দুবার করে। এমনকি আমার স্মৃতির সিঁদুরও পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করেছিল। কেন করেছিল ওরা বলো? জানো তো আমি একটা বড় অপরাধ করেছিলাম, আমি তোমাকে ভালোবেসেছিলাম যে মেয়ের মতন। বানি তখন বলছে মেয়ের মতন নয় মা, আমি তোমার মেয়ে। ঠিক তখনই তো পিনাকি সেখানে চলে যায়। পিনাকি গিয়ে মানিকে বলছে এক মিনিট, তুমি এটা কিসের দাবিতে এরকম দাবি করছো, তুমি সেটা বলো তো, প্রমাণ আছে তোমার কাছে? নিরুদ্ধ তখন পিনাকিকে বলছে তাহলে তো তোমাদের একটা গল্প শুনতে হয়। প্রিন্সেস তখন বলছে কার গল্প বাবা, রাজকন্যার? অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ এক হতভাগা রাজকন্যার। আনি তখন বলছে যে হ্যাঁ এক হতভাগা রাজকন্যাই। জন্মানোর পর থেকে বিধাতা আমার কপালে শুধু কষ্টই লিখে রেখেছিল, ছোটবেলা থেকে শুধুমাত্র লড়াই করে যাচ্ছে। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে বাণী তুমি ভুল করছো, বিধাতা নয় একজন মানুষ, একজন স্বার্থপর মানুষ যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা দুধের শিশুকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেয়, মানে নয়নতারাকে বলছে। অনিরুদ্ধ এটাও বলছে যে আর একটা মিথ্যে গল্প রটিয়ে দেয় যাতে সে তার বংশধরকে রাজ সিংহাসনে বসাতে পারে। পানি এবার ঈশানীর কাছে গিয়ে বলছে মা আমি জানি কেউ বিশ্বাস করুক বা না করুক তুমি অন্তত আমার কথা বিশ্বাস করবে। তোমায় আমি যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই আমার মনে হয়েছে এই তো আমার মা, এই তো আমি আমার মায়ের কাছে ফিরে এসেছি। আমি জানি মা তোমারও তাই মনে হয়েছে, আমি তোমার সেই মেয়ে মা, জন্মের পর থেকে যে তোমার সমস্ত স্নেহ মায়া কিছুই পাইনি। মা থাকতেও আমি মাতৃহারা মা। জানি তো এবার বাণীর চোখের জলটা মুছিয়ে দেয়, দিয়ে বলছে যে তোমার চোখের জলে আমি অনেক ভুলেছি বাণী, তোমার চোখের জলে আমি অনেক ঠকেছি, আর আমি ঠকতে পারবো না। তুমি আজকে আমার কি বলতে এসেছো, তুমি আমার আসল মেয়ে? তুমি এতটা নিচে নেমে গেছো বাণী? আমার তোমার প্রতি যে মাতৃস্নেহ সেটাকে তুমি ব্যবহার করতে চাইছো, এটাকে ব্যবহার করে তুমি একটা মিথ্যে নাটক একটা মিথ্যে গল্প সাজাতে চাইছো। বাণী তোমার বিবেক বলে কিছু নেই নাকি? তো এবার ঈশানীকে বোঝাচ্ছে, বলছে তুমি এসব কি শুরু করেছো। ঈশানী তখন বলছে আমাদের বাড়ি সম্পত্তি সমস্ত কিছু দখল করবে বলে একটা মায়ের সেন্টিমেন্ট নিয়ে একটা মিথ্যে গল্প বানাচ্ছে ওই মেয়েটা। এবার মৌলি তো নিজের আসল খেলাটা শুরু করে দিয়েছে, বলছে যে মা তুমি বিশ্বাস করতে পারছো যে বানি কিরকম ডেসপারেট? প্রথমে অনিরুদ্ধকে আমার কাছ থেকে কেড়ে নিল আর এখন এসেছে আমার মম আর ড্যাডকে আমার কাছ থেকে কেড়ে নিতে। বানি তখন সরাসরি বলছে আমি কোনো সম্পত্তির ভাগ নিতে আসিনি মা, সম্পত্তি নিয়ে আমার কোনো লোভ নেই। দাদু তখন বলছে শোনো কথা, ওর নাকি লোভ নেই, তার লোভ যখন না থাকবে তাহলে উত্তরাধিকার দাবি করতে এসেছো কেন এখানে? আনি তখন দাদুকে বলছে দাদু ভাই শুধু উত্তরাধিকার দাবি করা মানে যে সমস্ত সম্পত্তির ওপর দাবি করা সেটা তো নয়, এই সংসারে সমস্ত ভালো মন্দর দায়িত্ব রাখাও তার। আমি চিরকাল এই পরিবারের বাইরে থেকে ভালোই চেয়ে এসেছি, কিন্তু আজ থেকে বংশধর হিসাবে আমি এই পরিবারকে রক্ষা করব। তারা তখন বাণীর কাছে গিয়ে বলছে ও নাকি আমাদের পরিবারকে রক্ষা করবে, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি আমাদের পরিবার থেকে দূরে দূরে থাকো, তাহলে দেখবে এমনিতেই আমাদের পরিবার রক্ষে থাকবে। অনিরুদ্ধ তখনই নয়নতারার কাছে গিয়ে বলছে ঠাম্মি তুমি আর মৌলি খুব ভালো করেই জানো আমরা যেটা বলছি সেটা সত্যি বলছি, তাই তোমরা এত ভয় পাচ্ছ তাই তো?
নাকি এরপর বাণী আর অনিরুদ্ধর কাছে গিয়ে বলছে, আচ্ছা তোমরা যে এত বড় বড় কথা বলছো, এর বিরুদ্ধে কোনো প্রমাণ কি তোমাদের কাছে আছে? উলি তখনই বাণীর কাছে গিয়ে বলছে, বাহ কি সুন্দর না তোমরা, কোনো প্রমাণ ছাড়াই এখানে চলে এসেছো সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে সম্পত্তির দখল নিতে, তাই না? বাণী তখনই সকলের সামনে চিৎকার করে বলে যে প্রমাণ আছে। প্রমাণ হলো আমার মায়ের চোখের এই ভালোবাসা। তো বঞ্চনার পরেও আমি আমার মায়ের চোখে দেখতে পাচ্ছি আমার মা আমাকে কতটা ভালোবাসে, আর আমি দেখতে পাচ্ছি যে আমার মা আর আমার রান্নার হাতের এতটা মিল। প্রথম দেখাতেই দাদু আর বাবার আমাকে এতটা আপন করে নেওয়া। মুরলি তখন তো এবার বাণীর কাছে আসে, হাততালি দিয়ে বলছে, ওয়াও কি সুন্দর তুমি প্রমাণ করে দিলে, তাই না? ঠিক তখনই সেখানে নকুল চলে আসে। নকুল এসে বলছে, প্রমাণ আমি দেব। ব্যাস, মৌলি আর নয়নতারা তো নকুলকে দেখেই পুরো চোখ বড় বড় হয়ে গেছে। পিনাকি তো এবার ছুটে যায় নকুলের কাছে, নকুলকে গিয়ে বলছে, দাদা তুই কি প্রমাণ দিবি বলছিলি, দে এক্ষুনি দে। নকুল তখন বলছে, আমি সেই রাতে নীরব সাক্ষী ছিলাম। তোমার আর ঈশানীর মেয়ে হচ্ছে কে বাণী, আমার আর মৌমিতার মেয়ে হচ্ছে কে মৌলি। কথাটা শুনেই তো ঈশানী আর পিনাকির পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে যায়। দাদু তখনই হাসতে হাসতে বলছে, কাল অব্দি ওর কিছুই মনে পড়ছিল না, আজকে নাকি সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে, তাই না জালিয়াদ একটা। নকুল তো এবার দাদুর ওপর খুব রেগে যায়, বলছে আমাকে নাকি ঠকবাজ বলছে, নিজে একটা ঠকবাজ বুড়ো। আর নয়নতারার কাছে গিয়ে বলছে, মা তুমিই বলো না সেই রাতে কি কি হয়েছিল। নয়নতারা তো এবার কথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলছে, বাবা তুই ঘরে যা, বাবা তুই এখানে থাকিস না, তুই যা। পিনাকি তো বারবার করে নকুলকে বোঝানোর চেষ্টা করছে, বলছে দাদা তুই যেটা জানিস সেটা স্পষ্ট করে বল আমাকে। নকুল তখনই পিনাকির কানে কানে গিয়ে বলছে যে এখনো সময় আসেনি, কিন্তু বাণী তোমার মেয়ে এটা স্বীকার করে নাও, তা নাহলে কিন্তু একদিন সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। তারা তো এবার নাটক শুরু করে দেয়, বলছে তোমরা কি শুরু করেছো, তোমরা আমার অসুস্থ ছেলেটাকে দিয়েও এইসব বলাচ্ছ। অনিরুদ্ধ তখন নয়নতারার কাছে ছুটে যায়, গিয়ে বলছে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করো না ঠাম্মি। কুল এরপর সকলকে চিৎকার করে করে বলছে, এই যে মৌলি মেয়েটাকে তোমরা কেউ বিশ্বাস করো না, আর এই যে ওর ঠাম্মি এটাকে তো আরোই নয়। নয়নতারা তো এবার বান্টিকে ডেকে নকুলকে ওখান থেকে নিয়ে যেতে বলে। বান্টি এসেই তো নকুলকে ওখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। নকুল তো চিল্লে চিল্লে বলছে যে ওদের দুজনের ডিএনএ টেস্ট করো, তাহলেই বুঝতে পারবে। ঈশানী তো আর সহ্য করতে না পেরে বাণীর কাছে গিয়ে একটা বাণীকে ঠাসিয়ে চড় মারে। বাণীকে বলছে বাইরের লোক বাইরের লোকের মতন থাকবে, বাড়ির লোকের কথায় একদম নাক গলানোর চেষ্টা করবে না। এই যে সার্কাস, এই যে তামাশাটা করতে এসেছো, এটা যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা এখান থেকে আসতে পারো। বাণী তখন বলছে, ছোটবেলা থেকে আমার মা থেকেও আমি মাতৃহারা, তোমার স্নেহ শাসন কোনোটাই পাইনি আমি, তাই আজকে তোমার এই শাসন আমি মাথা পেতে নিলাম। অনিরুদ্ধ তখন বাণীর পাশে গিয়ে বলছে, আজ থেকে বাণী ওর পরিচয় অধিকার আর রায়বাড়িকে বাঁচানোর লড়াই চালিয়ে যাবে, আর সেই লড়াইয়ে আমি ওর পাশে আছি। আমি জানি আজকে আমাদের কথা কেউ বিশ্বাস করলে না, কিন্তু একদিন সবাই বিশ্বাস করবে যে আমরা মিথ্যে বলছি না, আর ততদিন আমরা এই বাড়িতেই থাকবো। দাদু তখন বলছে যে থাকবো মানে এখানে তোমার মাওতাবাজি চলবে নাকি, তোমার ইচ্ছে মতন চলবে? পানি তখন বলছে যে এ বাড়িতে না হলেও এ বাড়ির বাগানে গিয়ে থাকবো। অনিরুদ্ধ তখন বলছে যে ওইটুকু জায়গা আমার মায়ের, তাই আমরা ওখানে গিয়েই থাকবো। তাহলে আজ আসি, কাল থেকে আমরা এই বাড়িতেই থাকছি। এরপর ওখান থেকে বাণী আর অনিরুদ্ধ চলে যায়। পিনাকির তো এবার সন্দেহ হয়, বলছে বাণী এত জোর দিয়ে এই কথাগুলো বলল কি করে, আর দাদাও তো ওদের সঙ্গে সাথ দিল। বা সকলে তো ওখান থেকে চলে যায়। ঈশানী যাওয়ার আগে মৌলিকে বলে যায় যে এই যত নষ্টের গোড়া হচ্ছে তোর এই এগ্রিমেন্ট, তাই জন্য এই এগ্রিমেন্টটা যেন এক্ষুনি ছিঁড়ে ফেলে দেওয়া হয়, এই বলে ঈশানী ওখান থেকে চলে যায়। মৌলি তখন মনে মনে বলছে যে অসম্ভব, এই এগ্রিমেন্টটাই এখন আমার কাছে ট্রাম্প কার্ড, ওটা ক্যান্সেল করা কিছুতেই যাবে না। নয়নতারা তো এবার খুব ঘাবড়াচ্ছে, মৌলিকে বলছে, ও দিদিভাই এই যে বাণী ডাকাত রানী যা যা বলে গেল সমস্ত কিছু মিথ্যে, তাই না? তা না হলে কি করে হবে যে আমি তো সেদিন এই ছোট মেয়েটাকে মেরে ফেলেছিলাম। তাহলে এখন যেটা হচ্ছে, এখন যেহেতু নকুল অসুস্থ, নকুলের অসুস্থতার কারণে নকুল কী সব কি বলে ফেলেছে, আর ওগুলোকেই ধরে হয়তো এই বাণী ডাকাত রানী এখানে সব চলে এসেছে দাবি করতে। মৌলি তখন বলছে, হ্যাঁ এটাই, সবটা গল্প বানাচ্ছে ওরা, এরা দুজন তো এটাই বলে নিজেদের মনকে এখন সান্ত্বনা দিচ্ছে। মৌলি তখন মনে মনে বলছে, বাণী যা বলছে সমস্ত কথাটাই সত্যি, কিন্তু আমি এই কথাটা কাউকে বলবো না, তোমাকেও না গ্র্যান্ড মমি। বলি এবার নয়নতারাকে বলছে, ও গ্র্যান্ড মমি তো এটা তো ঠিক যে তুমি ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিলে, তোমার কি মনে হয় ওই বাণী এই রায়বাড়ির উত্তরাধিকারী হতে পারে? নয়নতারা তখন বলছে যে না, হতেই পারে না, আমি তো আমার রক্তের আমার বংশধরকে এই সিংহাসনে বসিয়েছি, আমার রক্তের বসানো বংশধরকে কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু এই ষড়যন্ত্রটা সাজালোটাকে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে।